শুভরাত্রি। আমার পরিবারের সকল সদস্যকে আমার ভালোবাসা জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর এখন জানেন তো রাত মানে আমাদের খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি নিজেকে একটুখানি ফ্রেশ করে নিচ্ছি। কারণ প্রত্যেকদিন কখনো যদি ছেলে বেশি জ্বালাতন করে, তো সিম্পল পানি দিয়েই মুখটা ধুয়ে নিয়ে শুয়ে পড়ি। তো যেদিনকে টাইম থাকে আবার একটু ফেস ওয়াশ করে নিই। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, মানে বৃষ্টির পরে যে গরমটা একদমই সহ্য করা যায় না। জন্যই একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটু নাইট ক্রিমও ইউজ করছি। আর আমি জানেন তো প্রত্যেকটা প্রোডাক্টে VLCC ইউজ করি। জানি না কেন এটা আমার পক্ষে খুব কাজের। তো একদিন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার ড্রেসিং টেবিলটা, এটা আমি শখ করে বানিয়েছি। যদি আপনারা এই ডিজাইনটা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ছেলেকেও দেখুন প্যাম্পার্স পরিয়ে উম খাটের মধ্যে বসিয়ে দিয়েছি, ও গাড়ি নিয়ে নিজের মতো খেলছে। আর তার মাঝে আমি কাজগুলো করে নিচ্ছি। আর প্রত্যেকদিনই আবার সকালে যেমন থাকে, মানে ৩ বেলাই বিছানাটা পরিষ্কার করে শোয়ার চেষ্টা করি। কারণ সারাদিন এই বিছানাতে থাকা হয় ধুলোবালি তার জন্য। আর এই যে রাত্রেবেলা খাওয়া হয়ে গেছে, সব থালা বাসনগুলোকে এক জায়গায় রেখে চলে এসেছি। তার পরের দিন কিন্তু সকালবেলাতে। তো প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু ঘুম থেকে ওঠো, সংসারের কাজে লেগে পড়ো। এটাই হচ্ছে নিয়ম। তারপরেও কিন্তু অনেক কিছুই শুনতে হয়। মেয়েদের জীবনটা না ভারী কষ্টের। তো যদি বলি আমার আমার জীবনের কথা, বাপের বাড়িতে যখন আমি বড় মানে জন্মগ্রহণ করি, মানে আমার বাবারা ছিল ৪ ভাই। তারপর আমি বড় সন্তান। তো আমার বাবার এক্সপেকটেশন ছিল যে আমি মেয়ে মানে আমি একটা পুত্র সন্তান হব। তো উনি যে মেয়েকে অপছন্দ করতো এমনটা নয়। কিন্তু আমরা প্রথমত ভাবতাম যে ওনার অপছন্দের জায়গা ছিল একটা মেয়ে। কিন্তু সেটা নয়। যে উনি যেটা মনে করেছিল, মানে বাবা খুব পরিশ্রমী ছিল। ৭ বছর বয়স থেকে সংসারের হাল ধরতে হয়, যেটা অনেক বাবা-মারাই করে থাকে। আর আগেকার দিনে রোজগারও তেমন ছিল না আমার দাদুরও। তার জন্য আমার বাবা ১ম সন্তান যেহেতু, তার জন্য আমাদের সংসারের পুরো হালটাই ধরতে হয়েছিল। তো সেই জায়গা থেকে আমার বাবা মনে করেছিল যে আমার যদি একটা পুত্র সন্তান হয়, তাহলে সে একটা উপযুক্ত বয়সে রোজগার করে আমাকে দেখতে পারবে। কিন্তু যদি মেয়ে হয় তাহলে আমার সমস্ত সঞ্চয় দিয়ে তাকে অন্যের হাতে তুলে দিতে হবে। আর আল্টিমেট সেটাই হয়েছে জানেন তো? যেটা মানে ভাবছিল সেটাই হয়েছে। তো তারপরে আমি যখন বড় হই, আমার পরে আমার বোনও হয়েছে। তার অনেক বাদে মানে ১০ থেকে ১১ বছর পর আমার ভাই জন্মগ্রহণ করে। এখন আমার ভাইয়ের বয়স কিন্তু অনেকটাই ছোট। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার বোনের আগে বিয়ে হয়, মানে আমার পিসির ছেলের সাথে। তারপরে হচ্ছে আমার বিয়ে হয়। তো বাবা মোটামুটি ব্যবসাই করতো। আর অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা খারাপ ছিল এমনটা নয়। তবে যাই হোক, ভাগ্যের পরিহাস কোথায় নিয়ে দাঁড় করায়। তো বাবার একটা দাঁতের সমস্যা হচ্ছিল, যেটার জন্য বাবা প্রতিনিয়তই ভয় করতো যে যাতে ক্যান্সার না হয়। তার জন্য জানেন তো ট্রিটমেন্টেও থাকতো। দাঁতগুলোকে তুলে ফেলারও ব্যবস্থা করছিল। কিন্তু ওই যে ভাগ্য তো পিছু ছাড়ে না মানুষের, আমরা তো অদৃশ্যের হাতের পুতুল। তাই উনি আমাদের জন্য সবকিছুই ঠিক করে রেখেছে। আমরা নিজের মতো চলতে চাইলেও আমাদের কিন্তু সমস্ত পায়ে বেড়ি ওনার হাতেই রয়েছে। আর নিয়ন্ত্রণ কিন্তু উনিই করে, যেটা আমরা চোখেই দেখি না। তো যাই হোক, বাবার সেই ভয়টাই বাবাকে জাপটে ধরল। তো যখন অনেকগুলো দাঁত তোলা হয়ে যায়, তারপরে দাঁতের একটা ইনফেকশন ধরা পড়ে আর ফোলাটা কোনোভাবেই কমছিল না। তো তারপর আমরা ডেন্টালে নিয়ে যাই। সেখান থেকে বায়োপসি করানো হয় সেই ক্যান্সার। তো জাইগোমা ফুসা বলে একটা ক্যান্সারের তো অনেক ভাগ আছে। তো বাবার যেটা হয়েছিল হাড়ের মধ্যে। তো বাবা নিজেকে অনেকটা রিকভারও করে নিয়েছিল। আমাদের ঠাকুরপুকুর বেহালাতে ট্রিটমেন্টও চলছিল। আর বাবা প্রায় ২০ টা রেডিয়েশন নিয়েছে আর ৮ টা মতো কেমো নিয়েছে। তারপরে আমার হাসব্যান্ড কিন্তু খুব ভালো মানুষ। আমরা সাহায্য করেছি যতটুকু পেরেছি। কিন্তু ভাবুন, একটা যদি আমি ছেলে হতাম, হয়তো পুরো হালটাই ধরতে পারতাম। কিন্তু সেটা তো আর হলো না। আর আমার জীবনটাও আমার জীবন লকডাউনেই থেমে গেছিল। কারণ আমিও চেষ্টা করছিলাম জীবনে একটু গড়ে তোলার। তারপর লকডাউনে এতটাই একাকিত্ব বোধ করি, যেখান থেকে আমাকেও বিয়ে করার সিদ্ধান্ত নিতে হয়। তো সেই জায়গা থেকে
আমার বিয়ে হয়, তারপরেই আমার ছেলে হয়। আর সেখান থেকে আমাদের জার্নিটা শুরু হয়। আমার হাসব্যান্ড সদ্য যেটুকু ওর মানে হচ্ছে টাকা ছিল সেটা দিয়ে ওর নিজের মাথার ছাদটুকু করেছিল। তারপরেই সেই টানাটানি, তারপর যখন একটু দাঁড়ানোর মতো চেষ্টা করি, তো তখনই বাবার এরকম শরীর খারাপ হয়। আর দীর্ঘ ১ বছরও মানে বাবা প্রায় সুস্থর দিকে, জানেন তো? এই যে মে মাসে গরম পড়েছিল, সেখান থেকেই অক্সিজেন লেভেল কমে যাচ্ছিল। আর সেখান থেকেই দুর্ঘটনাটা ঘটে আমাদের জীবনে। তো বাবার ১ম থেকেই ইচ্ছে ছিল যে আমার যদি একটা বড় ছেলে সন্তান হতো, তাহলে আমাকে একটু টেক কেয়ার করতে পারত। কিন্তু ওনার ভাগ্যে এটা ছিল না, এটাই মেনে নিতে হবে। আর দেখুন ওর পাপা বাজার থেকে কপি এনেছিল, সেটাকে ঝিরিঝিরি করে কেটে শুধু টমেটো দিয়ে পুরো মাখাচোখা রান্না করেছি। আর মাছটাকে আলাদা করে ভেজে নিয়েছি। ভালো লাগে না, জানেন তো? এখন অসময়ের কপি একটু তেল মশলা দিয়ে না রান্না করলে ঠিকঠাক ভালো লাগে না। আর ছেলের জন্য এই যে দুধটা দিয়ে দিচ্ছি, আর আমিও আমার চাটা খেয়ে নেব। তারপর জানেন তো এখনো খুব বাবার জন্য মন খারাপ করে। আর তারপরে মাকে তো আমাদের দায়িত্বে দিয়ে গেছে। কিন্তু যাই হোক, আমার হাসব্যান্ড নিজে কিছু করার তাগিদে আর এই ইউটিউবের প্রচুর ভিডিও আমি লকডাউনে দেখতাম, যেখান থেকে আমার অদম্য ইচ্ছা জাগ্রত হয়েছিল। সেটা আর সংসারে এসে, নতুন সংসারে আসার পরে সেটা আর ইচ্ছা প্রকাশ করিনি। তারপরে এখন ওর পাপার ইচ্ছাতেও অনেকটা আমি জোর পেয়েছি। আপনাদের সাপোর্ট চাই। প্রত্যেকদিন পাপা বেরোনোর সময় ছেলেকে বাড়ির সামনের রাস্তা পর্যন্ত এইটুকু ওকে গাড়ি চাপতেই হবে। তার জন্য ও চলে যাচ্ছে আর আব্বাও ওকে নিতে যাচ্ছে। তারপরে মাকে তো আমাদের দায়িত্বে দিয়ে গেছে, মাকে ভালো রাখার দায়িত্বটাও আমার। আর সবচেয়ে বড় কষ্ট হয় আমি বাড়ির বড় সন্তান, তবুও মা-বাবার জন্য সেরকম কিছু করতে পারি না। তবে আমার সাধ্যমতো যতটুকু দেওয়ার যেতে পারে ততটুকু চেষ্টা করি। তবে মনে হয় যে মার পুরো দায়িত্বটা নিলেই খুব ভালো হয়। কারণ একটা সময় আমার মার জীবনের যত শখ, শান্তি সমস্ত কিছু আমাদের প্রতিই বিসর্জন দিয়েছে। আর আমার বাবা জানেন তো একটা কলমও লেখাপড়া জানতো না। কিন্তু আমার বাবার অনেক বড় একটা বিজনেস ছিল। সেটার কথা আর নাই বা বললাম। কিন্তু আমাদের লেখাপড়ার দিক থেকে কোনো খামতিই রাখেনি। আমার বোনকেও যথেষ্ট ভালো পড়াশোনা করিয়েছে, আর আমাকেও। আমার ভাইকে করিয়েছিল, কিন্তু ওই যে গেমের ফাঁদে পড়ে আমার ভাই মাঝপথেই ছেড়ে দেয়। তারপরে এখনও এসির রিপেয়ারিংয়ের কাজটা শিখছে, যদিও ওটা হাতের কাজ। দরজা খুলে কি দেখবো? কি করব? দরজাটা খুলবো? ও, পাপা এসে দাঁড়িয়ে থাকবে তো, দরজা ধাক্কা দেবে তো। পাপা পাপা এসে বলবে না যে আবাবিল দরজা খোলো? হ্যাঁ, পাপা এক্ষুনি আসবে তো। পাপা কোথায় গেছে তুমি বলো তো? হ্যাঁ, দরজা খুলে দেখবো? ও, ঠিক আছে। হ্যাঁ, কি দেখবো? দরজা খুলে কি দেখবো? আমার ছেলে না, ওর পাপা বাড়ি না থাকলে মানে ঘুমের ঘোরেও পাপা পাপা জপ শুরু করে। তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে দেখুন ওর পাপা এসেছিলো, আইসক্রিম নিয়ে এসছে, মনের আনন্দে একদম বসে পড়েছে। আর সারাদিন ওর পাপা কিন্তু ওকে সময়ই দিতে পারেন না। তারপরেও আমার ছেলে এত পাপা ভক্ত, জানি না যে ওর পাপার প্রতি এত দুর্বলতা। তবে সারাক্ষণ কিন্তু আমার সাথেই বেশি সময় কাটায়। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, ছেলেকে খাইয়ে নিয়ে কিছু জামা সেলাই করার আছে, তাই কাছেই একটা বৌদির বাড়িতে যাব। আর সেখানে গিয়ে জামাটাও দিয়ে আসবো, একটু গল্পও করে আসবো। সেভাবে জানেন তো কোথাও বেরোনোই হয় না। কারণ ছেলে ছোট, আর এখান থেকে অনেকটা, ওর পাপা তো সন্ধ্যাতে দোকানে যায়, তো সেইভাবে অতটা বেরোতে পারি না। তারপরেও যেদিনকে ছুটি থাকে আর সময় সুযোগ হয়, সেদিনকে একটু বাইরে ঘুরে আসার চেষ্টা করি। তারপর ছেলে যত একটু বড় না হওয়া পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়ে ওঠে না। তো তার জন্য আমরা বেরিয়ে পড়ছি, আর দেখুন বাড়ির সামনে রাস্তাটা অন্ধকার। আর সেখানে গিয়ে দেখি এলাহি আয়োজন। এখন তো তালের মরশুম, তাই চারিদিকেই তালের বড়া, তালের পিঠে, তারপর তালের রুটি। কে কোনটা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর তারপরে আমরাও খেয়ে নিলাম, আর ছেলে এই আয়রনটা নিয়ে গাড়ি গাড়ি খেলছে। তারপর আমি যখন মেয়ে হয়ে জন্মাই, তখন বাড়ির অনেকেরই মুখ ভার। ভার হলেও তো কিছু করার নেই, কারণ এটা হাতের তৈরি না।
তারপর সংসার জীবনেও একটা মেয়েকে প্রচুর স্ট্রাগল করতে হয়। এটাই ভাবি যে মেয়েদের জীবনে এত কষ্ট কেন? সুখ যে কবে আসবে সেটা বুঝি না। আর হচ্ছে তারপরে আবার দেখুন দিন থেকে রাত, রাত থেকে দুপুর এইভাবে সময়ও গড়িয়ে যায়। যে বাড়িতেও একটু ফোন করে দীর্ঘক্ষণ কথা বলবো সেটারও উপায় নেই। কাজ তো আছেই আর তার উপর ছোট বাচ্চা। তো তার জন্যই দেখুন আর রাত্রেবেলাতে রুটি খাই আমরা যেহেতু, তার জন্য গরম পুরো জল ফুটিয়ে নিয়েছি। আর খামির করে রুটি করলে খুব নরমও হয় আর পরের দিন পর্যন্ত নরমই থাকে। তো ছেলেকে পরের দিন সকালবেলাতে এই একটা রুটি থাকে সেটাকে দুধে ভিজিয়ে দিই। ও ওটা খেয়ে নেয় সকালের দিকটা। তারপরে একটু হালকা ঠান্ডা জল নিয়ে মথে নিচ্ছি। তারপর এত নরম হয় না, মানে জানেন মানে অনেকেই হয়তো করেন আবার অনেকে কড়াইও খামির মারেন। তো আমি এভাবেই করি, আবার করাটাও পারি সেটা না। তবে কি জানেন তো? আগে এই কাজগুলোর প্রতি কোনো ইচ্ছাই ছিল না বা করতামও না, যখন বিয়ের আগের কথা বলি। কিন্তু ধীরে ধীরে সব কিছুই নিজের চেষ্টায় শিখে নিয়েছি। আর তবে একটা জিনিস পারি না, সেটা হচ্ছে এক হাতে রুটি বেলে সেঁকাটা। তার জন্য আমি একে একে রুটিগুলোকে পরপর বেলে রেখে দিয়ে একসাথে সেঁকে নিই। তো এইভাবেই সংসারটাকে ভালোবেসেই কিন্তু যেটুকু কাজ করি ভালোবেসে করি। আর প্রত্যেকটা মুহূর্ত জানেন তো আমার আব্বার কথা খুব মনে পড়ে। মানে মনে হয় যে জীবনে এই যে ইউটিউব জার্নিটা আমি যখন শুরু করি, আমি কিন্তু আমার আব্বার এই চিন্তাটাই মাথায় রেখে শুরু করেছিলাম। তারপরে দীর্ঘ ১ বছরের এই চ্যানেলটা আমাকে বন্ধ করে দিতে হয়েছে। আমার মন এতটুকুও ভালো লাগতো না আব্বার শরীর খারাপ। আর রেডিয়েশন দেওয়ার পরে প্রচুর সমস্যা, মানে চুল উঠে যায়। তো আমরা ভেবেছিলাম আব্বা প্রচুর ভেঙে পড়বে। কিন্তু আমরাই ভেঙে পড়েছিলাম, আব্বা খুব শক্ত হয়ে গেছিল। মানে বাঁচার ইচ্ছাটা আরো প্রবল হয়ে গেছিল। কিন্তু এই যে মাঝপথে এই যে আমাদের জীবনটা থেমে যাবে এটা বুঝে উঠতে পারিনি। আর তারপরেই দেখুন রুটি খাওয়ার জন্য যে সকালবেলাতে কপি রান্না করেছিলাম ওটা ছিল। ওটাকে আবার পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি আর ডিমের ভুজিয়া করব। তার জন্য একটা বড় পেঁয়াজ, ২ টো কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছি। আর প্রত্যেকটাকেই হালকা করে ভেজে একটু লবণ দিয়ে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়েছি। তারপরে একটু ভাজা মজে আসলে পেঁয়াজটা মাঝখানে এটাকে ফাঁকা করে ডিমগুলো দিয়ে দেবো। তারপর একটু সামান্য লবণ দেবো। আর নামানোর আগে অনেকেই ম্যাগি মসলা বা চাট মসলা দেয়, যার যেটা ভালো লাগে দেবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। আমার যদিও ছিল না, তার জন্য আমি সিম্পলভাবেই করার চেষ্টা করেছি। আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তারপরে আমি আমার রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম আর ছেলেকেও খাইয়ে নিয়েছিলাম। কারণ ওর পাপার প্রচুর দেরি হয়েছিল আসতে। টিকিট কাটার ব্যাপার ছিল দোকানে। তার জন্য আমাদের বলল ফোন করে যে খেয়ে নিতে। তাই আমরা দেরি না করে খেয়ে নিলাম রাতের খাবারটা। আর ছেলের জন্য ভাত আর আলু দিয়ে মাছের তরকারি ওকেও খাইয়ে নিচ্ছি। আর ও দেখুন কিভাবে কান্না করছে যখনই শুনেছে পাপা আসবে না। আমি বুঝি না মাঝরাতেও ওর পাপার খোঁজ করে। মানে ওর পাপাকে দরকারি। আপনাদের বাড়িতে বাচ্চারা এরকম করে? অবশ্যই জানাবেন তো। আর আপনাদের কমেন্টসের ওয়েট করি। আমিও না একটা অভাগা মেয়ে। জীবনে মানে সুখ দেখি আর সুখ চলে যায়। জানি না কবে সেই সুখ জীবনে আসবে। তবে আমার বাবা জীবনে দেখুন বন্ধুরা, এখন বেজে গেছে ঘড়িতে 11:45 আর ওর পাপা এখনো আসেনি। তার জন্য ওর পাপার ভাত তরকারি সব এনে রেখে দিয়েছি, এসে খেয়ে নেবে। আর আমিও ফ্রেশ হয়ে নেব, পুরো ঘেমে গেছি। আর রান্নাঘরে তো খুবই গরম, তার জন্য। আর এই যে ছেলের প্রায় ঘুম এসে গেছে, তো ওকে ঘুম পাড়িয়ে নেব। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, খুদা হাফিজ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কর্মের ফলে কিন্তু বাতাসে নড়ে। তো জীবনে ভালো কাজ করলে ভালোভাবে থাকা যায়। দেখুন দুটো মেয়ে হয়তো বিরাট অর্থনৈতিক অবস্থা নেই, তবে সুখে আছি, ভালো আছি, শান্তি আছে, কোনো অসুবিধা হয় না। তবে জীবনে মাকে ভালো রাখতে পারলে হয়তো আরও বেশি ভালো থাকবো, এটাই আপনারা দোয়া করবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন।